আচ্ছা, আমরা গত ক্লাসে শুরু করেছিলাম ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কিন্তু আসলে কন্টিনিউ করতে পারিনি। তো চ্যাপ্টারটা খুব বেশি বড় না, বাট অপারেশনস ম্যানেজমেন্ট বলো বা যে কোনো ধরনের ম্যানেজমেন্টের সাথে ইনভেন্টরি ম্যানেজমেন্টটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তো ইনভেন্টরি ম্যানেজমেন্ট রেলিভেন্ট তোমরা কোনো কিছু পড়েছো কোনো কোর্সের মধ্যে? ইনভেন্টরি কথা ছিল, ইনভেন্টরিকে কিভাবে ম্যানেজ করতে হয় বা কিভাবে কাউন্টিং করতে হয়, এগুলা কি পড়া হয়েছে? ইনভেন্টরি ম্যানেজমেন্ট তো করিনি। আচ্ছা, ইনভেন্টরি কি জিনিস সেটা জানো? কোথাও পড়া হয়েছে ইনভেন্টরি কি জিনিস? জি স্যার, সেটা কি বলতো? ইনভেন্টরি হচ্ছে যেখানে আমরা ম্যানুফ্যাকচার প্রোডাক্ট গুলা স্টোর করি, আচ্ছা, অথবা র মেটেরিয়াল স্টোর করি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর। আর স্টোরে। হুম, মানে এই জিনিসটা কোথায় পড়েছো, এই টপিক টুকু যেটুকু বললা? তার কস্ট ম্যানেজমেন্ট। কস্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ, আসলে কস্ট ম্যানেজমেন্টের মধ্যে ইনভেন্টরির সাথে একটা জিনিস পড়ানো হয়, সেটা হচ্ছে যদি আমি ভুল না বলে থাকি, সেটা হচ্ছে লিফো ফিফো। কস্ট ম্যানেজমেন্ট যদি পড়ে থাকো, কস্ট অ্যাকাউন্টিং বা কস্ট ম্যানেজমেন্ট একই কথা, হ্যাঁ। লিফো ফিফো আমাদের ওয়্যার হাউসে যেভাবে আমাদের স্টকের প্রোডাক্ট গুলো আসতে থাকে, সেইগুলাকে আমরা ম্যানেজ করা শিখি। মনে পড়ছে লিফো ফিফো বা এভারেজ কস্ট? হ্যাঁ, এভারেজ কস্ট অ্যাকাউন্টিং মনে পড়ছে নাকি? নাকি এগুলো চিনতে পারছো না? কস্ট ম্যানেজমেন্টে জেনারেলি এই জিনিসগুলো একটু দেখানো হয়, মানে এটাকে কস্ট ম্যানেজমেন্ট তোমরা বলছো যে, কিন্তু এটা বেসিক্যালি হওয়া, নামটা হয়তো বা হওয়া উচিত কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং না হয় কস্ট ম্যানেজমেন্ট, নিয়ারলি একই জিনিস, হ্যাঁ। তো লিফো ফিফো করে হয় কি, মনে করো ওয়্যার হাউসে তোমার কাছে অনেকগুলো প্রোডাক্ট আসলে, এখন তুমি কস্টিংটা হিসাব করবা যে তোমার কত টাকার ইনভেন্টরি আছে। তো এই কত টাকার ইনভেন্টরি আছে এটা হিসাব করতে গেলেই কিন্তু তোমাকে লিফো ফিফো অথবা যে অ্যাভারেজ কস্টিং হিসাব করতে হবে, যে আমার কত টাকার প্রোডাক্ট আসছে, কত টাকার প্রোডাক্ট চলে গেছে, এই হিসাবগুলো করতে হয়। কিন্তু আমরা এগুলো সবই ইনভেন্টরি একটা অংশ। বাট আমাদের এই অপারেশনস ম্যানেজমেন্টে আমরা যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট শিখবো, এটা হচ্ছে গিয়ে আমার ওয়্যার হাউসে আসলে কতটুকু প্রোডাক্ট আমি আনবো বা কতটুকু প্রোডাক্ট আমার রাখা উচিত সেটা, হ্যাঁ। এখন ইনভেন্টরি যেহেতু বুঝতেই পারছো, যদি বেশি প্রোডাক্ট আমি রেখে ফেলি, মনে করো সব জায়গাতে কিন্তু ইনভেন্টরি ব্যাপার স্যাপার আছে। লাইক একটা তুমি গ্রোসারি শপে যাও বা একটা ওষুধের দোকানে যাও, গ্রোসারি শপে তুমি যে একটা প্রোডাক্ট অর্ডার দিলে, সাথে সাথে তোমাকে দিয়ে দেয় না? দেরি করে? জি স্যার। তার জি সেলফ থেকে স্যার। সাথে সাথে দিয়ে দেয়। সে কিভাবে ওই প্রোডাক্টটা তার কাছে রাখলো? সে কি একটা তোমার জন্য একটা রেখে দিয়েছে? না, দেখবো ওরকম 10-20টা প্রোডাক্ট তার কাছে অলরেডি এখানে আছে কিন্তু, জি স্যার। ঠিক কি না? 10-20টা প্রোডাক্ট সেখানে থাকে। আমরা যখনই হচ্ছে কি করি, তাকে অর্ডারটা দিই, সে সাথে সাথে কি করে, প্রোডাক্টটা তোমাকে দিয়ে দেয়। এখন সে কিভাবে জানলো যে এই প্রোডাক্টটাই সে চাবে বা কাস্টমার নিবে? একটু বলো তো কিভাবে জানবে? আগে থেকে স্যার ডিমান্ড ফোরকাস্টিং করিয়েছিলাম না? ফোরকাস্টিং। জি স্যার। ডিমান্ড ফোরকাস্টিং, যে কি ধরনের ডিমান্ড, যেমন তুমি যদি আমি এই কথাগুলো ফোরকাস্টিং পড়ানোর সময় বলেছি, আমি আবার বলছি। অক্টোবর মাস, অক্টোবর মাসে যদি ভ্যাসলিনের ইউনিলিভার কোম্পানি এসে একটা গ্রোসারি শপে এসে মার্কেটিং করে যে এই প্রোডাক্টগুলো আপনারা রাখতে পারেন, আপনাদের সামনে ডিমান্ড বা সামনে সেলস হবে, এখন গ্রোসারি শপের মালিক কি বলবে? না, চলবে না, দেখেন না, বলবে? না স্যার। তারা না বলছে স্যার। যে শীতকাল এসে যাচ্ছে, ঠিকই তো বলেছে, এই সময় তো আমাদের পেট্রোলিয়াম জেলি বা এই ধরনের বডি লোশন গুলা দরকার হয়, কারণ আমাদের অধিকাংশই শীতকালে কি হয়, আমাদের স্কিন গুলা রুক্ষ হয়ে যায়, এই জন্য আমরা এটা কিন্তু কম বেশি ব্যবহার করি। সিমিলারলি একটা ওষুধের দোকানেও কিন্তু ঠান্ডা কাশি জ্বরের ওষুধের ডিমান্ড বেড়ে যায়। আমি ফান করে বলছি না, জাস্ট মানে বোঝানোর জন্য বলছি, তাই না? তো তারা কিন্তু কি করবে, ওইভাবে তাদের ইনভেন্টরিটাকে ডিজাইন করবে যে কিভাবে হতে পারে। তো এইসব প্যারামিটার গুলা আমরা সাপ্লাই চেইন যখন পড়বো, সাপ্লাই চেইনের সাথেও ইনভেন্টরি ওতপ্রোত ভাবে জড়িত, ওখানেও আসবে। আর এটা হচ্ছে একবারে প্রিলিমিনারি ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, যে কিভাবে করব। এবং এখানে আমরা কস্টিং এর কথাগুলো চিন্তা করবো, যে আমাদের কত টাকা খরচ হবে বা কি হবে, এগুলো নিয়ে আমরা ডিটেইলস কথা বলবো, ঠিক আছে? এবং অবশ্যই মনে রাখতে হবে, এখানে একটা হচ্ছে প্রোডাক্টের দাম, হুম, যে প্রোডাক্ট আমরা কিনবো সেটা তোমার লাগবেই, এটা তো দাম। পাশাপাশি আমরা এখানে যেহেতু কোর্সের নাম, এই টপিকটার নাম কি বলছি, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কি বলছিলাম? ইনভেন্টরি ম্যানেজমেন্ট, দ্যাট মিনস
জি স্যার। এই কোর্সটার ক্ষেত্রে আমরা ইনভেন্টরির কস্ট নিয়ে চিন্তা করবো না, যেটা তোমরা কস্ট ম্যানেজমেন্টে পড়েছো, কস্ট অ্যাকাউন্টিং বা কস্ট ম্যানেজমেন্ট যেটাই বলো পড়েছো। আমরা চিন্তা করবো ইনভেন্টরিটাকে রক্ষণাবেক্ষণ বা আনা যে খরচটা সেটা কিভাবে কমানো যায়। কারণ তুমি চিন্তা করো, তুমি যদি একটা বিরিয়ানি শপের মালিক হও তাহলে তোমার কিন্তু মাসে মাসে বাসমতি চাল লাগবেই, ঠিক কি না? বেস্ট কোয়ালিটির বাসমতি চাল লাগবে যদি ভালো কোয়ালিটি দিতে চাও, এটা কোনো সন্দেহ নাই। ওইটার দাম নিয়ে তোমার কোনো কনসার্ন হলে হবে না, ওইটা তোমাকে সোর্সিং করে সঠিক জায়গা থেকে কিনতে হবে যেখানে তুমি ভালো দাম পাচ্ছ। কিন্তু ওইটা আনার খরচ, মেনটেন্যান্সের যে কস্টটা, ওই কস্টটা কমাতে পারলে তোমার খরচ কিন্তু কমে গেল। ঠিক আছে, এটা আমি ভিতরে গেলে ডিটেলস চলে আসবে। তো ইনভেন্টরি জিনিসটা কি মোটামুটি বুঝেছো? আমার তো বোঝানো লাগবে না, এখানে আছে আমি বলছি। দেখো, ইনভেন্টরিটা তাহলে কি, ওই যে তোমরা একটু আগে বললে ইনভেন্টরি ইজ এ স্টক অফ গুডস, তাই না? অথবা স্টোরে গুডস যে রাখা সেটাকে আমরা কি বলছি? ইনভেন্টরি বলছি। এবং এটা কি একটা অপারেশনস ম্যানেজমেন্টের কোর অ্যাক্টিভিটি, এটার মাধ্যমেই কিন্তু আমাদের ফুল অপারেশনসটা গুড গোয়িং হয়। আর ইনভেন্টরি সঠিকভাবে যদি না থাকে তাহলে কিন্তু আমাদের এটা বিজনেসে হ্যাম্পার করবে, এবং সাথে সাথে কি হবে, এটা কিন্তু সাপ্লাই চেনে ব্যাঘাত ঘটাবে। আমি এই বছরের মার্চ মাসের কথা যদি বাংলাদেশে বলি, ওই সময় আমাদের বাংলাদেশের কোনো ইয়ে সার্জিক্যাল মাস্ক পাওয়া যাচ্ছিল না। মানে সার্জিক্যাল মাস্ক কি, কোনো টাইপের মাস্কই তেমন পাওয়া যাচ্ছিল না, মনে পড়ে তোমাদের? কেন? কারণ জি স্যার। আমাদের বাজারে ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে আমাদের ওয়্যার হাউস বা আমাদের দোকানগুলোতে যে পরিমাণ স্টক থাকার কথা, সেই স্টক গুলা শেষ হয়ে গেছে। তার মানে এটা যখনই হবে, ইনভেন্টরি ঠিক মতো ওয়্যার হাউস, আমাদের দোকান বা ওয়্যার হাউসে থাকবে না, বা ম্যানুফ্যাকচারার প্রোডাকশন করে কুলাইতে পারবে না, তখন কিন্তু এটা কি করবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন ডিমিনিশ করবে, তাই না? এখন ওই যে ওই সময় মানুষের জি হাই করছিল বেশি বেশি কেনাকাটা, ওই বেশি বেশি কেনাকাটাটা কিন্তু একটা অন্যরকম, এটা সাইকোলজিক্যাল ব্যাপার। ওইটা কিন্তু চাহিদা আর যোগানের মধ্যে একটা আঘাত, মানে কি বলা যায়, একটা ইমব্যালেন্স ক্রিয়েট করছে। চাহিদা আর যোগান বিধি, এগুলো তো তোমরা ইকোনমিক্সে পড়েছো। তোমাদের ইকোনমিক্স তো আগেও ছিল, এখানেও তো ইকোনমিক্স থাকে, তাই না? আলাদা করে ফান্ডামেন্টাল অফ ইকোনমিক্স পড়ানো হয়? হয় না, হয় না? স্যার, ফান্ডামেন্টাল অফ ইকোনমিক্স তো পড়িনি, বাট পড়ো নাই? ইকোনমিক্স নিয়ে একটা সাবজেক্ট পড়ি। পড়েছো, আচ্ছা, ওই একই টাইপের সাবজেক্ট আর কি। ওখানে তো ওই যে মানে একটা হচ্ছে ডিমান্ড, একটা হচ্ছে কি আমাদের যে সাপ্লাই, এইটা নিয়ে কথা জি হয়। স্যার, এটা এটাই আমি বলতে চাচ্ছি এখন। হ্যাঁ, এগুলা মানে এই অপারেশন ম্যানেজমেন্ট হচ্ছে সব টাইপের ম্যানেজমেন্টকে কন্ট্রোল করে। এই জন্য এখানে আমি একবার মার্কেটিং এর কথা বলবো, একবার ইকোনমিক্স এর কথা বলবো, একবার তোমার কোর ইয়েতে চলে যাবো, সাপ্লাই চেনে চলে যাবো, এগুলো সবই ম্যানেজ করে অপারেশন ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম যে যখনই ইনভেন্টরিটা আমি ঠিক মতো কন্ট্রোল করতে না পারবো, গুড ম্যানেজমেন্ট করলে কিন্তু আমাদের কি হবে, এটা যেটা বলছি, গুড ইনভেন্টরি ম্যানেজমেন্ট করলে কি হবে, আমাদের অপারেশন সহজ হবে, মার্কেটিং এ সহজ হবে, এবং ফিনান্সে সহজ হবে। অপারেশনস কি যেন মনে আছে কারো? অপারেশনসটা কি আগে বলেছিলাম, মার্কেটিং ফিনান্স না বললাম, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আর মার্কেটিং ম্যানেজমেন্ট তোমরা পড়েছো বা পড়ছো। অপারেশনসটা কি? ভ্যালু এডিশন প্রসেস না? মনে পড়ে? মানে একটা প্রোডাক্টকে ইনপুট থেকে আউটে কনভার্ট করা, আউটপুটে কনভার্ট করা, মনে পড়ে? আমি ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম। জি স্যার। তো এই অপারেশনস এর যে ব্যাপারটা দেখো, জি আমি স্যার। একটা গার্মেন্টস এর কথা চিন্তা করি, মনে করো এই একটা আমাদের প্রসেস, আর আমি এখানে কিছু ফেব্রিক দিলাম, আর এখানে কি পেলাম, একটা গার্মেন্টস পেলাম, খুব সিম্পল হিসাব। এখন এই ইন্টারনাল যে ফেব্রিক দিব, সেই ফেব্রিকের ইনভেন্টরিটা আমার শেষ হয়ে গেছে, তাহলে কি আমার অপারেশনটা ঠিক থাকলো না অপারেশনটা হ্যাপার হলো? আমার সকালবেলা 100 পিস প্রোডাক্টের জন্য কাটবো ফেব্রিক, 100 পিস প্রোডাক্ট নাই, তাহলে কি কাটা হবে নাকি স্টিচ ঠিক মতো হবে? ওই সময়টা ওয়ার্কার বসে থাকবে, বিনা পয়সায় তাকে টাকা দিতে হচ্ছে কোনো কাজ না করিয়ে। তার মানে পুরো জায়গাটা সিস্টেমটা হ্যাম্পার হয়ে যাবে। সো প্রপার ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তবে মাথায় রাখতে হবে, বেশিও করা যাবে না, আবার কমও করা যাবে না। এই যে এই টাইপস গুলো তোমরা বলে ফেলেছো অলরেডি, র মেটেরিয়ালস বা পারচেস পার্টস, তারপরে পার্সিয়ালি ডাব্লিউআইপি লাইন ব্যালেন্সিং এ বলেছিলাম, মনে পড়ে? তো তোমরাও হয়তো বা বটলনেক যখন তারেক স্যার পড়িয়েছেন, তখন মনে হয় বটলনেকের ব্যাপারে ডাব্লিউআইপির কথা বলার কথা, ওয়ার্কিং প্রসেস। জি স্যার। আচ্ছা, ওটা নিয়ে আর অত ডিটেলসে যাবো না। ফেজ গোডস, যেমন এই যে আমি দোকান থেকে একটা প্রোডাক্ট নিলাম, এই যে বললাম যে আমাকে দোকান থেকে বললাম একটা এক প্যাকেট বিস্কিট দেন, ওটা কিন্তু একটা ফেজ গুডস, তাই না? ওটা কি করে, একটা কার্টুনে কার্টুনে করে দোকানদারের কাছে দিয়ে যায়। তাদের ওয়্যার হাউসে কিন্তু এর থেকেও বেশি আছে, যে কোনো কোম্পানির কথাই যদি বলি, তাই না, বিস্কিটের কথা বা যে কোনো টাইপের প্রোডাক্ট, ঠিক আছে, এটা কিন্তু আছে। স্বপ্নে যাও, স্বপ্নে দেখবা যে তোমার যে প্রোডাক্টটা তুমি কিনছো, ওরকম অনেক প্রোডাক্ট ইনভেন্টরি করা থাকে, এগুলো সবই কি ফিনিশ গুডস। এটা রিটেল শপে হতে পারে, অথবা ম্যানুফ্যাকচারিং ফার্মের
ইয়েতে ওয়্যার হাউসে হতে পারে। রিপ্লেসমেন্ট পার্টস, আচ্ছা তোমরা সুইং ল্যাব করেছো না? তোমরা তো অ্যাপারেল ল্যাব থাকে তোমাদের, সুইং জি ল্যাবে স্যার করেছি। কাজ করতে গিয়ে কখন রিয়েল ভেঙেছে কারো হাতে, বা দেখেছো নিয়েল স্যার জি ভাঙতে? বুঝি স্যার, না আরেকবার। উয়াদের রিয়েল মানে উয়াদের জি হাতে, স্যার হয়েছিল স্যার। হ্যাঁ, তো নিয়েলটা উয়াদের ভাঙলে সাথে সাথে কি করে নিয়েলটা, তারপর সাথে সাথে তোমার যে ইনস্ট্রাক্টর থাকেন উনি ফোন দেন নিয়েল কোম্পানিকে যে আমাকে 10টা নিয়েল দেন, এখনই ভেঙে গেছে। তারা আবার আছে সাথে সাথে তার কাছেই থাকে। স্টকে থাকে। হ্যাঁ, তার আলমারির ভিতরে দেখবা একটা বক্স আছে, বক্সের মধ্যে অনেক নিয়েল আছে বা এরকম পার্টস আছে। যখনই সমস্যা হয় সাথে সাথে কি করবে, মানে ভেঙে গেছে আচ্ছা একটা বের করে তোমারটা লাগাই দিই শেষ, অথবা তোমাকেই বলবে যে তুমি লাগাই নাও, যে কোনো একটা হতে পারে। নিয়েল লাগানো তো খুব কঠিন কিছু না। তো এটা কি রিপ্লেসমেন্ট পার্টস বা টুলস এন্ড সাপ্লাইজ, ঠিক আছে। আর গুডস ইন ট্রানজিট অথবা ওয়্যার হাউজিং, ওয়্যার হাউসে যে পাইপলাইন ইনভেন্টরি, এই গুডস ইন ট্রানজিট নিয়ে একটা কথা বলি। তোমরা পাঠাও কখনো ফুড অর্ডার করেছো? পাঠাও ফুড অর্ডার করেছো? স্যার পাঠাও করিনি, ফুড পান্ডা এগুলোতে করা আচ্ছা, হয়েছে। পাঠাও ফুড পান্ডা নিয়ে একই, কোনো পার্থক্য নাই। মনে জি করো স্যার এটা করছি। রেস্টুরেন্ট আর এটা তোমার বাসা, এটা রেস্টুরেন্ট এটা তোমার বাসা, এই দুটার মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার। তুমি অনলাইনে অর্ডার করেছো, ফুড রেস্টুরেন্ট থেকে ফুডটা তোমার যে ডেলিভারি ম্যান সে নিল, রিসিভ করে এই রাস্তা দিয়ে আসতেছে। এখন সে যে ক্যারি করছে প্রোডাক্টটা, এটা হচ্ছে অনেকটা আমরা সবাই বলি গুডস ইন ট্রানজিট। তার ক্যারি করার জন্য কিন্তু একটা ইনভেন্টরির মতো কিছু করতে হয়। দেখবো ফুড পান্ডা বা পাঠা ওদেরই আলাদা স্পেশালাইজ কিছু ব্যাগিং প্যাকেজিং সিস্টেম আছে, ব্যাগের ভিতরে করে নিয়ে আসে যাতে ফুডটা সেফ বা গরম থাকে। খেয়াল করেছো? তো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ইনভেন্টরি, বা এটাকে বলা হয় পাইপলাইন ইনভেন্টরি বলা হয়। মানে পরিস্থিতি ভেদে, যেমন কখনো ভাবছো যে ঢাকা ওয়াসার পানি কোথায় পিউরিফাই হচ্ছে আর তোমার বাসায় অটোমেটিক চলে আসতেছে? ভেরি ডিফিকাল্ট টাস্ক, অত সোজা না কিন্তু এই সাপ্লাই চেনটা। সাপ্লাই চেন মানুষ এগুলো আরো বলবো, আমরা একবারে শেষ চ্যাপ্টারটা হয়তো সাপ্লাই চেন করবো, তখন এটা বলবো আরো। হুম, কিন্তু বুঝতে পেরেছি যে পাইপলাইন ইনভেন্টরিটা তাহলে কি পুরো পাইপের ভিতরে দেখো, আমি যদি এই একই কথা তোমার বাসা আর ওয়াসার কথা চিন্তা করি, তাহলে মাঝখানে মনে করো 200 ফিট, 200 200 মিটার না 200 কিলোমিটার পাইপলাইন আছে। তারা পুরো, তুমি সায়েন্স স্টুডেন্ট ভালো মতো বুঝবা, এই 200 কিলোমিটার পাইপের মধ্যে যদি পানি থাকে তবেই তো তোমার বাসা পর্যন্ত পানি পৌঁছাবে, নাকি নাকি এমনি পৌঁছা যাবে? পানি থাকতে হবে। থাকতে হবে, এটাকে আমরা বলছি পাইপলাইন ইনভেন্টরি, মানে এগুলো টাইপস। তো বেসিক কথাগুলো মোটামুটি হয়ে গেছে ইনভেন্টরি, পরের কথাগুলো অলরেডি বলে ফেলছি। দেখো যে ইনভেন্টরি আমাদের কি করে, ডিমান্ডকে এন্টিসিপেট করতে সাহায্য করে এবং প্রোডাকশনে স্মুথ করতে সাহায্য করে। ইনভেন্টরি না থাকলে প্রোডাকশনে হ্যাম্পার হবে। আচ্ছা, এগুলো ডেসক্রিপশন একটু পড়বা। তারপর দুইটা অপারেশনের মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করো, যেমন কাটিং এর সাথে সুইং রিলেটেড। এন্ড কোনো কারণে যদি কাটিং এর সময় আমার ফেব্রিক না থাকে তাহলে সুইং হবে? হবে না, সম্ভব না, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি, দেখো টু প্রোটেক্ট এগেনস্ট স্টক আউট। দেখো তোমার, তুমি একটা গ্রোসারি শপ চালাও, সেখানে প্রোডাক্ট দেখছো 2টা আছে, তুমি জানো দিনে 10টা করে সেল হয়, তুমি সাথে সাথে অর্ডার করে দিবা না? অথবা এমন হয় কিনা যে শীতকালে দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট তোমার বেশি চলে, সে ওই প্রোডাক্টটা তুমি বেশি বেশি স্টক রাখবে না? কেন স্টক রাখবে বেশি বেশি? যাতে শেষ না হয়ে যায়। শেষ হয়ে গেলে তো কাস্টমারকে আমি খুশি করতে পারবো না, কাস্টমার খালি হাতে ফিরে যাবে। একটা দোকানে একটা প্রোডাক্টের জন্য 3 দিন গেছো তুমি, 3 দিনই দোকানদার বলেছে না ভাই আমার কাছে নাই, আমার কাছে নাই। চতুর্থ দিন ওই দোকানে তুমি আর যাবা না ওই প্রোডাক্টটার জন্য, বলে ওখানে এটা পাওয়া যায় না। এটা কিন্তু আমাদের সাইকোলজি, ঠিক আছে? তো ম্যানেজমেন্ট, অপারেশনস ম্যানেজমেন্ট আর সাইকোলজি গুলো রেলিভেন্ট, খুব রেলিভেন্ট, ঠিক আছে? মানে এই জন্য এখানে এমন একটা সাবজেক্ট, এখানে আর্টস কমার্স সায়েন্স সবই জানতে হবে। সো এটা কি টেক অ্যাডভান্টেজ অফ অর্ডার সাইকেল। আচ্ছা, একটা প্রোডাক্ট অর্ডার করলে কি সাথে সাথে পাওয়া যেতে পারে, নাকি একটা সময় লাগে? স্যার সময় তো তার কিছু সময় ক্ষেত্রে লাগে। লাগে অর্ডার করার পরে। সময় লাগবে, হ্যাঁ। কেন? দেখো তুমি টেক্সটাইলের কথা যদি বলি, তুমি মনে করো একটা জায়গা থেকে ফেব্রিক নিবা, তাদেরকে অর্ডার দিলে আমাকে এই জিএসএম, এই কালার, এই ফেব্রিক দিতে হবে, তো তারা বলবে 7 দিন সময় দিতে হবে। কেন? কারণ আমাকে ওই ইয়ার্ন, ওই ওটার যে ইয়ার্নটা ওটা আমাকে হয়তো ম্যানেজ করতে হবে, বা থ্রেড যেটাই ম্যানেজ করতে হবে, তারপর ওটাকে প্রসেসিং করে বানাতে হবে, জিএসএম গুলো কিউসিডিসি করে দেখে তারপর আপনি দিতে হবে। এবং এটাই কিন্তু আমরা কি বলছি, একটা অর্ডার সাইকেল, ঠিক আছে? যেমন তুমি খাবার অর্ডার করো একটা রেস্টুরেন্টে, যে
তুমিও জানো 20 থেকে 30 মিনিট তোমাকে লাগবে, এটা কিন্তু অর্ডার সাইকেল, ঠিক আছে না? তো এই অর্ডার সাইকেলটা কিন্তু আমরা কখন, বা যদি আমার কাছে স্টক বেশি থাকে, আমরা এই অর্ডার সাইকেলের উপর অ্যাডভান্টেজ নিতে পারি যে আমরা বেটার কিছু বা করতে পারি, ঠিক আছে? আমার যদি কোয়ান্টিটি বেশি লাগে, অনেক সময় বেশি সময় লেগে যায় অর্ডার সাইকেলে, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস, যেমন এই মার্চ মাসের কথা বললাম, গত বছর মানে যখন বাংলাদেশে কোভিড এর ব্রেকআউটটা বা আউটব্রেকটা শুরু হয়, সেই সময় কথা বলছি। ওই সময় মানুষ এত কেনাকাটা করেছিল যে সব জিনিসের দাম বেড়ে গেছিল। তো মানুষ এত কেনাকাটা কেন করলো? যাতে ফুরিয়ে না যায়। এবং তোমার কাছে যদি তারা একটা ভয় পাচ্ছিল যে এই কদিন পরে তো লকডাউন দিয়ে দিবে, লকডাউনে যদি সব ম্যাটেরিয়াল না আসে, তাই না, তাহলে তো খুব বিপদ। লকডাউনে যদি সবকিছু না পাওয়া যায়, জিনিসের দাম বেড়ে যাবে, এই জন্য আগে থেকে কিনে রাখি। তো এটাও একটা ওয়ান কাইন্ড অফ রিজন ইনভেন্টরির ক্ষেত্রে। তোমাদের অনেক ক্ষেত্রে হয়, বাংলাদেশের বাজেটের কথা যদি বলি, প্রতিবার বাজেটের আগে কিছু কিছু প্রোডাক্ট কে দাম বাড়ে আর কমে যায়। আমি জানি না বাংলাদেশের অর্থনীতি নিয়ে বা বাজেট নিয়ে তোমরা খুব মানে জানো কিনা, আমি জানি না। তারপরে বলছি যে দেখবা যে কিছু প্রোডাক্টের দাম বাড়ে, বাজেটের পেপারে আসে, এগুলো দাম কমেছে, এগুলো বেড়েছে। এখন এই যে দাম বাড়া কমে, ওই সময় কিন্তু যারা ওই প্রোডাক্ট গুলো বেশি ব্যবহার করবে, যেগুলো দাম বেড়ে যাবে, তারা বেশি করে কিনে রাখে না? তো এটার মেইন কারণই হচ্ছে কি, যদি আমরা এখন কিনে রাখি, বুঝি নেই স্যার। মানে মোট কথা হচ্ছে, মনে করো সরকার একটা প্রোডাক্টের দাম আগে ছিল 10 টাকা। বাজেট প্রতিবার যখন হয়, বাজেট মানে কি সরকারের আয় আর ব্যয়, তাই তো? বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট তো এই জি স্যার। কাজটাই করে, আয় আর ব্যয়। এখন সরকার চিন্তা করলো যে আমরা ওই যে প্রোডাক্টটা 10 টাকা ছিল, একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা 10 টাকা যেহেতু দাম, ঠিক আছে, আমরা ওই প্রোডাক্টের আবার অতিরিক্ত 2% বা 10% সুদ ওর ইন্টারেস্ট দিব। এটা হচ্ছে ভ্যাট নিব ওই স্পেশাল ভাবে আলাদা করে ওই প্রোডাক্টের উপরে, মানে একটা স্পেসিফিক প্রোডাক্ট। এখন তার মানে কি দাঁড়াচ্ছে, জুলাইয়ের 1 তারিখ থেকে কিনলে ওটার দাম পড়ে যাবে 11 টাকা, আর জুনের 30 তারিখে কিনলে তোমার দাম কত পড়বে? 10 টাকা। 10 টাকা। এখন তুমি কি করবা, জুলাই 1 তারিখে কিনবা, নাকি যে তোমার কাছে হাতে টাকা থাকে তুমি জুনেই কিনে রাখবা? তার জন্যই কিনবো স্যার। কেন কিনবা? কারণ কয়দিন পরে দাম বেড়ে যাবে, এই জন্য। জি স্যার। এটা এটা কিন্তু অনেক স্যার ক্ষেত্রেই হয়। বাংলাদেশে স্যার বাজেটের দাম বলার সাথে সাথে প্রোডাক্ট বাজারের দাম বেড়ে যায়। না, ওইটা ব্যবসায়ীরা এটা করে, এটা ভয়ঙ্কর রকমের এটা কারচুপি করে, বুঝছো? এটাই বললাম আর কি। তো ইনভেন্টরি অবজেক্টিভ কি বা যেটাই হোক, আমাদের মেইন টার্গেট গুলো আমি বলে ফেলেছি। খেয়াল করো যে আমাদের খুব ইনএডুকেট কন্ট্রোল করলে হবে না, প্রপার কন্ট্রোল করতে হবে। যে এমন করা যাবে না যে প্রোডাক্ট খুব বেশি রেখে দিলাম, বেশি রেখে দিলে কি হবে, অনেক টাকা আটকে যাবে, তাই না? অনেক টাকা আমার জিনিস কিনে ফেলছি, এটা বিক্রি হচ্ছে না, তাহলে ফেলে রাখতে হচ্ছে, তাহলে আটকে যাবে। আবার আরো কিছু খরচ আছে, পরে বলছি। আবার কি হতে পারে যে কম রাখলে কি হবে, প্রোডাক্ট আমার শেষ হয়ে গেল, কাস্টমারকে দিতে পারলাম না, কাস্টমার কি হলো, ডিসস্যাটিসফাইড হলো, এবং অনেক সময় সিস্টেমে বটলনেক ক্রিয়েট হবে। তো এই সবগুলা জিনিসই কিন্তু একটার সাথে একটা রিলেভেন্ট। এই জন্য প্রপার ইনভেন্টরি করতে হলে আমাকে জানতে হবে যে বেশি রাখবো না কমও রাখবো না, কতটুকু রাখবো, সেগুলা নিয়ে আমরা এবার কথা বলবো। তো আমাদের কিছু অবজেক্টিভস আছে ইনভেন্টরি কন্ট্রোলের ক্ষেত্রে। আমাদের ফার্স্ট অবজেক্টিভস বা যেটাই বলি, আমাদের মেইন টার্গেট হচ্ছে কাস্টমারকে কি করা, একটা বেটার সার্ভিস লেভেল দেওয়া। আচ্ছা, আমার ফার্স্ট টার্গেট। এখন এই বেটার সার্ভিস লেভেলটা দেওয়ার জন্য আমাদেরকে যেই কাজ করতে হয়, আমাদের দুটা কনসার্ন নিয়ে আমরা চিন্তা করি। একটা হচ্ছে কাস্টমার সার্ভিস লেভেলকে বাড়ানো, আর কস্ট। কি কস্ট দেখো তো, অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট। দেখো আমরা কিন্তু এখানে বলি নেই যে প্রোডাক্টের দাম কমানো, বলেছি? প্রোডাক্টের দাম যে কমবে বা বাড়বে এগুলো কি আমরা বলেছি? এগুলো তো বলিনি। শুধু বলেছি না স্যার। অর্ডার করা কিছু খরচ আছে, আর ক্যারিং করা মানে রাখার খরচ। আমি এটা একটু ব্যাখ্যা একটু পরে দিব। এটা মোট কথা, প্রোডাক্টের দাম নিয়ে আমরা কোনো কনসার্ন এখন না এইখানে ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সেটা সাপ্লাই চেইনে সোর্সিং যখন আমরা করি, সোর্সিং টার্মটার সাথে কি তোমরা পরিচিত? তোমাদের অনেক কেএমটি তে একটা কোর্স আছে, বিএফটি তে, সোর্সিং এন্ড নেগোসিয়েশন। জি স্যার, তোমাদের কি পরিচিত। কোনো কোর্স আছে সোর্সিং? সোর্সিং কোর্স ছিল না, বাট আমরা চ্যাপ্টার পড়ছি সোর্সিং এর স্যার। কিসের মধ্যে পড়ো? মার্চেন্ডাইজিং এ মেবি। হ্যাঁ হ্যাঁ, মার্চেন্ডাইজিং হলো মার্চেন্ডাইজিং এ সোর্সিং, স্যার। ঠিক আছে, রাইট রাইট, ঠিকই আছে। মার্চেন্ডাইজিং এ সোর্সিং নেগোসিয়েশন এগুলো ভালো করে পড়ো না, যে কিভাবে আমি প্রোডাক্টটা কম দামের মধ্যে পাবো, খুঁজে বের করবো, কিভাবে কিছু প্যারামিটার উপর সিদ্ধান্ত নিব, তো তাই না? এমনি তো আর না। এবং মার্চেন্ডাইজিং এ যেটা পড়েছো,
ওটা বেসিক্যালি মার্চেন্ডাইজিং, একটা হচ্ছে সাপ্লাই চেইন, একটা ছোট ব্রাঞ্চ, ছোট্ট একটা ব্রাঞ্চ সাপ্লাই চেইনের। সাপ্লাই চেইন যখন বলবো তখন সোর্সিং এর কথাগুলো আবার চলে আসবে। তো যাই বলছিলাম যে আমাদের এই কস্ট গুলো নিয়ে আমরা এখন চিন্তা করবো যে কিভাবে কস্ট কমানো যায়। আমাদের যে কোনো ম্যানেজমেন্ট বা যে কোনো ইঞ্জিনিয়ারিং এর একটা টার্গেট, সেটা কি খরচ কমাও, আউটপুট বাড়াও। ঠিক আছে, তো আমরা এগুলো এখন ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে গেলে আমাদের এই দুটা জিনিস নিয়ে চিন্তা করতে হবে। এবং ইফেক্টিভ ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম কি হবে, যে যারা আমাদের প্রতিটা ইনভেন্টরিকে ট্র্যাক করতে পারবে যে আসলে কয়টা ইনভেন্টরি আমার লাগবে বা কত খরচ কি বৃত্তান্ত, মানে কমে গেলেও হিসাব রাখতে হবে, বেড়ে গেলেও হিসাব রাখতে হবে, আন্দাজে বললে হবে না। এবং আমাকে কি করতে হবে, আমি প্রথমেই বলেছিলাম একটা কথা, ফোরকাস্টিং, একটা ডিমান্ড ফোরকাস্টিং, রিলায়েবল ফোরকাস্টিং মডেল তৈরি করে নিতে হবে যেটা আমার জন্য অ্যাপ্লিকেবল। আমরা অনেকগুলো মডেল শিখিয়েছি, তার মানে ওইটাই তোমার জন্য অ্যাপ্লিকেবল হবে এমনটা নাও হতে পারে। এই জন্য তোমার জন্য যেটা তোমার অ্যাকচুয়াল আর ফোরকাস্টের মধ্যে ইরর শিখিয়েছিলাম, মনে পড়ে? পরীক্ষায় আসছিল মনে হয়। অ্যাকচুয়াল আর ফোরকাস্টেড ভ্যালুর মধ্যে কিছু ইরর মেথড শিখিয়েছিলাম। জি জি স্যার। স্যার। ইরর যেটা কম হবে সেটা ভালো নাকি ইরর বেশি হবে যেটা সেটা ভালো? স্যার ইরর কম হলে কম। ভালো। হ্যাঁ, এই কমটা দেখে দেখে আমরা ওইভাবে প্রিভিয়াস ডেটাকে অ্যানালাইসিস করে, প্রিভিয়াস ফোরকাস্টেড ভ্যালু এবং প্রিভিয়াস অ্যাকচুয়াল ভ্যালুকে অ্যানালাইসিস করে আমরা একটা রিলায়েবল ফোরকাস্টেড মডেল তৈরি করে নিব, যেটাতে আমরা ডিজাইন করবো যে আমার কতটুকু পরে লাগতে পারে। লাস্টে আরো কিছু ব্যাপার আছে, সেটা নিয়ে পরে কথা বলছি। সেটা গেল। আর নলেজ অফ লিড টাইম, যে লিড টাইমের যে ব্যাপারটা, যে কতটুকু আমাদের লিড টাইম দরকার একটা প্রোডাক্টের জন্য, সেই লিড টাইমটা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, যে আমাদের এত কোয়ান্টিটি প্রোডাক্ট দরকার, মানে লিড টাইম মানে বুঝতে পারছি যে তুমি স্বাভাবিকভাবেই এমন ভাবে চিন্তা করলে হবে না যে ফুড পান্ডাতেও যদি প্রোডাক্ট অর্ডার করো, তোমরা জানো রেস্টুরেন্টে 15 থেকে 20 মিনিট লাগবে, লোকটার আসতে 10-15 মিনিট লাগবে, তোমরা 40 মিনিট ধরেই কিন্তু অর্ডার করো। যদিও এখন সফটওয়্যারে খুব সুন্দর নোটিফিকেশন দেখা যায় এত কাছে, বা অনেক ধরনের সফটওয়্যার আছে, তাই না? তোমরা কিন্তু জানো 40 মিনিট কিন্তু লিড টাইম। সিমিলারলি অনেক প্রোডাক্টের ক্ষেত্রে লিড টাইম আরো বেশি কিনা। যেমন পদ্মা ব্রিজের লিড টাইম কত ছিল? ইনিশিয়ালি 3 থেকে 4 বছরের মতো ছিল, যদি পরে এটা এক্সটেন্ডেড হয়েছে। কিন্তু এটা কিন্তু বাংলাদেশের সরকারও মেনে নিয়েছে যে আসলে এত বড় একটা প্রজেক্ট করতে গেলে 3-4 বছর তো লাগতেই পারে, ঠিক কিনা? কিন্তু এখন তোমার যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে বা যে কোনো অর্ডার বা যে কোনো অর্ডার জেনারেশনের ক্ষেত্রে তোমার জানতে হবে যে এই প্রোডাক্টটা তোমার লিড টাইম কেমন হতে পারে। আচ্ছা, এবং রিজনেবল এস্টিমেশন অফ যে হোল্ডিং কস্ট, অর্ডারিং কস্ট, আর স্টোরেজ শর্টেজ কস্ট। এই শর্টেজ কস্ট বা এই 2-3টা একটু বলি। হোল্ডিং কস্ট, হোল্ডিং মানে হচ্ছে রাখা, হোল্ডিং কস্টের আরেকটা নাম আছে, হোল্ডিং কস্টের আরেকটা নাম হচ্ছে ক্যারিং কস্ট। মনে করো তুমি একটা প্রোডাক্ট অর্ডার করে তোমার কাছে নিয়ে আসলা, রাখার পরে, রাখার জন্য তোমার একটা ওয়্যার হাউস ভাড়া করা লাগলো মাসে মাসে, হয়তো বা মনে করো প্রোডাক্টের কোয়ান্টিটি হচ্ছে 100 টন, সে 100 টন, আর তোমার মাসে ওই ওয়্যার হাউসের ভাড়া হচ্ছে 1000 টাকা। তাহলে তুমি হিসাব করতে পারবে না পার টনে তোমার প্রতি মাসে খরচ কত? 10 টাকা করে, তাই না? এই 10 টাকা কিন্তু তাহলে কি এটার হোল্ডিং কস্ট বা ক্যারিং কস্ট। এখন দেখো 1 মাস না হয়ে যদি 6 মাস রাখা হয়, তাহলে প্রোডাক্টের হোল্ডিং কস্ট কি বেড়ে যাবে না? প্রোডাক্টটা যদি আমার 6 মাস রাখা লাগে, জি স্যার। জি বুঝতে স্যার, পেরেছো? অবশ্যই। এই যে এটা কিন্তু বেড়ে যাবে, এটা কিন্তু ভালো মতো চিন্তা করতে হবে। সিমিলারলি অর্ডারিং কস্ট, এগুলো ডেসক্রিপশন আরো আছে। অর্ডারিং কস্টটা হচ্ছে কি, তুমি অর্ডারটা প্লেস করার পর থেকে, মানে অর্ডারটা তুমি ফোনে দাও, চিঠি পাঠিয়ে দাও, একটা লোককে পাঠিয়ে দাও, সেই প্রোডাক্টটা তোমার কাছে আসার আগ পর্যন্ত যে খরচটা, মানে এই খরচের মধ্যে কি কি আছে আমি ভালো করে বুঝিয়ে বলি। মনে করো তুমি ফোন করেছো, ফোনে বিল খরচ হয়েছে 5 টাকা, তারপর যে লোকটাকে পাঠিয়েছো সেই লোকটা যাতায়াত খরচ হয়েছে, যাওয়ার জন্য খরচ হয়েছে মনে করো 100 টাকা রিক্সা ভাড়া। আচ্ছা, সে যাওয়ার পরে প্রোডাক্টটা কি মাথায় করে নিয়ে আসবে? নিশ্চয়ই কোনো ট্রাক, পিক আপ বা সামথিং নিয়ে আসবে। আমরা বিজনেসের কথা চিন্তা করতেছি, রিক্সায় করে যদি নিয়ে আসে তাহলে একটা ভাড়া হবে না, যেটা ট্রান্সপোর্টেশন কস্ট। মনে করো পিক আপে জি করে নিয়ে স্যার। আসছে, পিক আপের কস্টিং 500 টাকা, তাহলে এখন প্রোডাক্ট নিয়ে আসলো সে মনে করো 500টা, আর ওভারঅল তোমার খরচ হলো 600 টাকা। তাহলে কি বলা যেতে পারে, প্রতি পিসের কত কস্টিং হলো বলা যাবে না? এইভাবে কিন্তু আমরা মোটামুটি অর্ডারিং কস্টটা চিন্তা করি। হোল্ডিং কস্ট নিয়ে আরেকটা এক্সাম্পল দিই, এটা আরো মজা আসবে। এই শীতকালে একটা প্রোডাক্টের দাম কমে যায়, আমরা যে প্রোডাক্টটা মানে যে খাবারটা সবাই পছন্দ করি, আমার একটা খাবারের নাম বলো যেটা আমরা খুব পছন্দ করি মোটামুটি সবাই, কিন্তু শীতকালে দাম কমে যায়। আইসক্রিম স্যার। এক্স্যাক্টলি, আইসক্রিম।
এখন দেখবা শীতকালে এইগুলো কোম্পানি বা এই কোম্পানিগুলো ওরা ওদের অনেক অফার দেয়, মানে ফেসবুকে অফার দেয়, তুমি চাইলে ওদের সরাসরি কোম্পানি থেকে প্রোডাক্ট নিতে পারো। কিন্তু তুমি চিন্তা করলে তুমি বিজনেস করতেছ, তো তুমি দোকানদার, এটা তো তুমি ব্যক্তিগতভাবে বললাম যে অফার পাও, দোকানদারদের ক্ষেত্রে এরকম অফার থাকে 12 মাস মার্কেটিং। তোমার মার্কেটিং যদি পড়ে থাকো, ওখানে প্রমোশন নামে একটা টার্ম ছিল, প্রাইস প্রমোশন, 4P মধ্যে একটা পি, মনে পড়ে? প্রমোশন মার্কেটিং কি জি এবার পড়ানো স্যার। হচ্ছে নাকি আগে পড়ানো হয়েছে? এবার পড়ানো হচ্ছে মার্কেটিং, মানে যে সাবজেক্টটা। না স্যার, আগেই পড়ানো হয়েছে। তাহলে তো খুব ভালো, মার্কেটিং আমরা পড়ে ফেলেছি। করে ফেলেছে, তাহলে খুবই ভালো। তাহলে এখন যেটা বললাম একটা হচ্ছে প্রমোশন। এই প্রমোশনের মধ্যে এখন দোকানদার কিন্তু অপশন দেয়, দিয়ে বললো যে আপনার এখন এটা নিলে এত এত খরচ হবে, তুমি নিয়ে নিলা। এখন 6 মাস যে তোমার এটা তুমি নিলা হচ্ছে নভেম্বর মাসে, এখন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি বাংলাদেশে ঢাকা শহরে এবার যে ঠান্ডা পড়েছে, আমার মনে হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত এটা ঠান্ডা লাস্ট এক্সটেন্ড হবে মনে হচ্ছে, কেন জানি। এখন তার মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 4 মাস তোমাকে আইসক্রিম রেখে দিতে হবে, মানে সেল হবে না কিন্তু। কিভাবে রাখবা? এমনি ফেলে রাখবা কোনো কোনায় দোকানে? তোমাকে ফ্রিজারে রাখতে হবে, আর ফ্রিজারে রাখতে গেলেই বিদ্যুৎ খরচ আছে না নাকি? জি স্যার। তাহলে এটা কিন্তু পার্ট অফ ক্যারিং কস্ট, এটা কিন্তু ভালো একটা খরচ। ঠিক আছে, যদিও প্রোডাক্টের তোমার দাম এখন তোমার হিসাব করে দেখতে হবে যে আসলে তারপর রেখে লাভ নাকি এ লাভ। এবং আরেকটা জিনিস চিন্তা করো, কোনো কারণে যদি কোনো কারণে তোমার দোকানে ইলেকট্রিসিটি চলে যায় এবং 3 দিন না থাকে, যদি আইসক্রিমটা নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে? ওটা কি সেল করতে পারবা? লস হবে। লসটা তোমার, লসটা কার? তোমার, কারণ প্রোডাক্টটা তোমার হাতে। সিমিলারলি আমরা চাল ডালের কথা যদি বলি, চাল ডাল এরা যারা ব্যবসা করে তাদের কাছে কিন্তু ওয়্যার হাউসে প্রোডাক্ট থাকে, তারা অনেক টাইপের প্রোডাক্ট রাখে, তারা তাদের ওয়্যার হাউসে রেখেছে। কোনো কারণে যদি ওটা কোনো ওই যে মানে ওয়্যার হাউসে কি হয় বাংলাদেশে, ইঁদুর কেটে দেয়, অনেক কিছু হয় না, ইঁদুর লাখ টাকাও কেটে দেয় অনেক সময়, নথিপত্র কেটে ফেলে। ইঁদুর যদি চাল নষ্ট করে ফেলে বা খাবার নষ্ট হয়ে যায়, কোনো কারণে বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যায়, এটাকে আমরা বলি দৈবক্রমে নষ্ট বা যেটাই হোক, সেক্ষেত্রে কি হবে? ওটা দায়িত্ব কে নেবে, তুমি না না কোম্পানি? স্যার নিজে। নিজে। তো এই জন্য হোল্ডিং কস্ট বা ক্যারিং কস্ট এগুলো যখনই তোমার লেন্দি হবে, খরচ বেড়ে যায়, রিস্ক বেড়ে যায়। এই জন্য আমরা এমন ভাবে চিন্তা করবো যে খুব অল্প অর্ডার করবো না, আমরা বেশি না অর্ডার করবো, বারবার অর্ডার করতে থাকবো, সারা বছরে হয়তো বা একবার order না করে 20 10 15 বার অর্ডার করতে পারি। কিভাবে করবো সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। তো দু রকম কস্ট নিয়ে কথা বললাম, একটা হোল্ডিং কস্ট, একটা হচ্ছে অর্ডারিং কস্ট। তো তাকে ইনভেন্টরি কাউন্টিং সিস্টেম বলে রাখি, অনেকভাবে কাউন্টিং করা হয়। কিভাবে কাউন্টিং করা হয়? একটা সার্টেন টাইমের পর পর আমি কি করব, ফিজিক্যালি যাব ওয়্যার হাউসে, যে আমার কাগজে আছে যে এই বি প্রোডাক্টটা 100টা আছে, এই বি প্রোডাক্টটা যে 100টা আছে, তো এই 100টা প্রোডাক্টকে আমি ফিজিক্যালি গুনে দেখবো 100টায় আছে কিনা। ঠিক আছে? হুম। আবার আরেকটা হয় কি, যে অন্যান্য ভাবে আমরা কন্টিনিউ করি, যেটা হচ্ছে বারকোডিং সিস্টেম দিয়ে, যেমন অথবা টু বিন সিস্টেম। বারকোডিং সিস্টেমটা বলি, যেমন স্বপ্ন আগোরা বা সুপার শপ গুলো দেখবা প্রোডাক্ট গুলা করে বারকোড দিয়ে কি করে, ট্র্যাক করে। এখন খেয়াল করেছো ওদের সফটওয়্যারে, ভালো করে খেয়াল করেছো, যখনই তোমার প্রোডাক্টটা এন্ট্রি দেয়, সাথে সাথে দেখায় যে এই প্রোডাক্টটা ইনভেন্টরিতে 29টা আছে, একটা কমে গেলে 28টা হয়ে যাবে এখন তুমি যখন এটা কিনে ফেলবা। খেয়াল করেছো কখনো? ওদের সফটওয়্যারের মধ্যে এরকম থাকে। তো এইটা কিন্তু খুব সহজে সফটওয়্যারে আমরা ট্র্যাক করতে পারলাম, পরে ফিজিক্যালি ভেরিফিকেশন করে নিলেই হয়ে যায়। ফিজিক্যালি ভেরিফিকেশনটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু সব প্রোডাক্টের জন্য ফিজিক্যাল ভেরিফিকেশন ইম্পর্টেন্ট না। ডিফারেন্ট টাইপস এর ইনভেন্টরি ক্লাসিফিকেশনের কারণে আমরা সেটাকে ডিলিং করব ডিফারেন্ট ভাবে। আরেকটা হচ্ছে টু বিন সিস্টেম। মনে করো তোমার দুটা কন্টেনারের প্রোডাক্ট আছে, দুটা কন্টেনারে প্রোডাক্ট আছে, এই প্রথম কন্টেনারে প্রোডাক্ট ভরা, দ্বিতীয়টা ভরা। প্রথম প্রোডাক্টের কন্টেনার তুমি খরচ করে শেষ করে ফেললা, এখন দ্বিতীয়টা শুরু করেছো। ঠিক আছে, তাহলে প্রথমটা তুমি খালি করে ফেললা, এখন দ্বিতীয়টা তুমি নিয়েছো। ঠিক আছে, তো এই প্রথমটা যখন খালি হয়ে গেল, তখন তুমি এই প্রোডাক্টটা কি খালি রেখে দিবা কন্টেনারটা, নাকি বলবা যে এটা ফিল আপ করে দিতে হবে, কারণ আমার এটা শেষ হলে আবার এটা লাগবে। তো এরকম টু বিন সিস্টেম অনেক সময় মেনটেন করা হয়, রিঅর্ডার হোয়েন ফার্স্ট ওয়ান ইজ এমটি। ঠিক আছে, এমন করে কিন্তু আমরা করতে পারি।
আচ্ছা, এই যে আমি এখানে ইনভেন্টরি ক্লাসিফিকেশন নিয়ে কথা বলছি, যে অনেক টাইপের ইনভেন্টরি আছে। এবিসি ক্লাসিফিকেশন তার মধ্যে একটা। এ বি সি তিনটা টাইপের। এটি এবিসি মানে হচ্ছে, এবিসি মানে আমরা ইংরেজিতে কি জানি, যেটা হচ্ছে প্রাথমিক জ্ঞান, প্রাইমারি নলেজ। বাট অপারেশনাল ম্যানেজমেন্ট এবিসি ক্লাসিফিকেশন মানে হচ্ছে অলওয়েজ বেটার কন্ট্রোল। ঠিক আছে, এই ক্লাসিফিকেশন নিয়ে আমি এই চ্যাপ্টারটা শেষের পর আলাদা করে বলবো একটা দিন, তখন তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে তিনটা টাইপের আছে, এ টাইপ, বি টাইপ, সি টাইপ। দেখো, এ টাইপ আমি একটু সংক্ষেপে একটা টাইপের বুঝাই দিই, খেয়াল করো। এ টাইপ, এ টাইপ হচ্ছে বলতেছে যে আমাদের বাসা বাড়িতে আমাদের যত ওয়্যার হাউসে যত ইনভেন্টরি আছে, সেটার পার্সেন্টেজে 10 থেকে 15%, মানে খুবই অল্প, কিন্তু সেটার দাম টোটাল ভ্যালুর 60 থেকে 70%। ঠিক আছে, মোট কথা পার্সেন্টেজে খুব অল্প, কিন্তু পার্সেন্টেজে খুব কম, কিন্তু দামে অনেক বেশি। এখন আমি একটু বাসার একটা ফানি একটা এক্সাম্পল দিই। তো ফার্স্টে বলি, তোমাদের বাসাতে আহ চাল আছে না, রাইস, রাইসের কেজি কত এভারেজে? জি স্যার। রাইসের কেজি যদি বলি, 1 কেজি অ্যারাউন্ড 60 টাকা। বাসাতে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে গোল্ড। 1 কেজির দাম কত? স্যার গোল্ড তো স্যার ভরিতে হিসাব করে স্যার। আমি জানি, আমি এমনি ফান করে লিখেছি। 10 গ্রাম সোনার দাম এভারেজে 60K। পার্থক্য বুঝতে পারছো পরিমাণেরটা? তাহলে 1 কেজি গোল্ডের দাম কত হবে, হিসাব করা যাবে তো নাকি? তো তার মানে ওভারঅল আমার কাছে আছে যে যত টাকার জিনিস আছে, হয়তো বা আমার বাসায় গোল্ড হিসাব করলে দেখা যাবে সেটা ইন্টার ইনভেন্টরি বা কোয়ান্টিটি পার্সেন্টেজের 10%ও না, আরো কম। বাট ভ্যালু দিক দিয়ে সেটা টোটাল আমার কত, অনেক বেশি না? এটা আরো ডিটেলস জি স্যার। বলবো কদিন পরে। ঠিক আছে, তো এখন আরেকটা জিনিস বলি, এই যে বললাম যে আমরা ক্লাসিফিকেশন অনুযায়ী আলাদা করে কন্ট্রোল করবো। আচ্ছা, মনে করো তোমার বাসায় আজকে তুমি চিন্তা করলা যে খালা যে আসে কাজ করে, তিনি আসলে তাকে দিয়ে একটু ভাতটা রান্না করাই দিব। তাকে বলবা যে ভাই খালা জানা ওখানে রান্নাঘরে চাল আছে, আপনি ½ কেজি চাল রান্না চড়াই দেন। বলতে পারো না? অনেক সময় আমাদের বাসায় কিন্তু যারা কাজ করে আমরা এভাবে বলি, করে। কিন্তু কখনো কি এরকম বলবা, এই আলমারি চাবিটা নেন, গোলটা নিয়ে আসেন, আমি একটু বাইরে যাব? কেউ কখনো বলবে? নাকি সে না নিজে স্যার। বলবে? এবং মানে যদি সে সেফটি চায়, সে চাবিটা এমন ভাবে রাখবে যাতে কেউ না চিনে জানে চাবিটা কোথায় আছে। ঠিক কিনা? তো জি স্যার। প্রোডাক্ট অনুযায়ী আমাদের ইনভেন্টরি ক্ষেত্রেও কিন্তু এরকম কন্ট্রোলিং সিস্টেম ডিফারেন্ট হয় প্রোডাক্ট অনুযায়ী। ঠিক আছে, সব প্রোডাক্টের জন্য আমরা একই রকম মেজার্স ফলো করি না।